গাজার ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে রাফা ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পদক্ষেপের তীব্র নিন্দা মিশরের। চুক্তি অনুযায়ী জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি পুতিন, দাবি ক্রেমলিনের। মস্কো কিয়েভের দাবিকে গুরুত্ব দিয়েই হচ্ছে আলোচনা, জানালো যুক্তরাষ্ট্র। মানসিক চাপে আছেন ইমরান খান, সাক্ষাৎ শেষে জানালেন বোন উজমা। চিকিৎসা সেবা বঞ্চিতের অভিযোগ। পিটিআই মির জাফরদের স্থান নেই, জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এবং হংকংয়ে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 156, এখনও নিখোঁজ। চললে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, গ্রেফতার 15। স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত। রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব। এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না। এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মিশর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে দখলদার বাহিনীর ড্রোন হামলায় উপত্যকায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহটি পৌঁছে দেয়া হয় ইসরায়েলে। হামাস চুক্তি মেনে এগুলেও কথা রাখছে না ইসরায়েল। তেল আবিব ঘোষণা দিয়েছে শিগগিরই রাফা সীমান্ত খুলে দেয়া হবে, তবে কেবল গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য এটি চালু করা হবে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশর বলেছে, এ ধরনের একতরফা পদক্ষেপ ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ধরনের আচরণের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার ট্রাম্পের গাজা পরিকল্পনার ওপর ভোটাভুটি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের ভোটে এই পরিকল্পনা এদিন পাশ হয়, তবে ভোটে অংশ নেননি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট। তাদের অংশগ্রহণ না করাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। অন্যদিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন, মানবিক সহায়তা, উপত্যকার পুনর্গঠন এবং 2 রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বুধবার বাহরাইনের মানামায় পরিষদটির 46তম শীর্ষ সম্মেলন হয়। ইউক্রেনের ডনবাস পুরো নিয়ন্ত্রণে নেবে রাশিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাব রুশ প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র বলেন, এ বিষয়ে সরাসরি মতবিনিময় হয়েছে, যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার দাবি এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়কে আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে মস্কোর ওপর চাপ বাড়াতে 2027 সালের শেষ নাগাদ রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের উত্তেজনা বেড়েছে চীনের। তাইপের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ রক্ষায় বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন এক আইন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বেইজিং। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ সীমায় আবারও চীনা যুদ্ধ বিমানের উপস্থিতির দাবি করছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই 2 ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 6টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে মঙ্গলবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের 9টি যুদ্ধবিমান ও 8টি নৌযান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নতুন এক আইনে সই করেন। এতে বলা হয় তাইপের সঙ্গে ওয়াশিংটন কিভাবে যোগাযোগ রাখবে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করবে। ট্রাম্পের এমন পদক্ষেপের পর তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বেড়েছে চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন, যা অতিক্রম করা উচিত নয়। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক চীন নীতির প্রতি প্যারিসের সমর্থনকে গুরুত্ব দেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। মনুষ্যবিহীন প্রথম যুদ্ধ বিমান তৈরি করেছে তুরস্ক। সিনোপ উপকূলে প্রথমবারের মতো দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইতিহাস গড়েছে বাইরাকতার কিজিল এলমা যুদ্ধ বিমান। রাডার, ক্ষেপণাস্ত্র সহ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সমন্বয়ে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে, যা বিশ্বের আর কারো হাতে নেই। প্রথমবারের মতো মনুষ্যবিহীন যুদ্ধবিমানের সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরকতার কিজিল এলমা। আকাশযুদ্ধের এই মারণাস্ত্র বিশ্বের আর কারো হাতে নেই। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই যুদ্ধবিমান তৈরি করেছে। সিনোপ উপকূলের পরীক্ষায় কিজিল এলমা ক্ষেপণাস্ত্র ছুড়ে দ্রুতগামী জেট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। প্রথমে এসেলসানের মুরাদ AESA রাডার দিয়ে লক্ষ্য শনাক্ত হয়, তারপর তা অনুসরণ করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম যেখানে দেশীয় রাডার ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে পরীক্ষায় সাফল্য পেয়েছে। বাইকার জানায়, এই সাফল্যের মাধ্যমে কিজিল এলমা এখন বিশ্বের একমাত্র মনুষ্যবিহীন যুদ্ধবিমান যার এয়ার টু এয়ার কমব্যাট সক্ষমতা রয়েছে। আকাশের দ্রুতগতির চলমান লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারার ঘটনা UAV প্রযুক্তিকে সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এই ঘটনায় কিজিল এলমার সঙ্গে মেরজিফোন ঘাঁটির 5টি F-16 যুদ্ধবিমান অংশ নেয়। ভবিষ্যৎ মানুষবাহী ও মনুষ্যবিহীন যৌথ আকাশ যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছে তুরস্কের এই সফলতা। 2003 সাল থেকে বাইকার নিজস্ব অর্থায়নে UAV প্রকল্প চালিয়ে যাচ্ছে। আজ কোম্পানিটি বিশ্ব ড্রোন বাজারে শীর্ষস্থানীয় রপ্তানিকারক। 2023 ও 2024 এই 2 বছরেই $1.8 বিলিয়ন রপ্তানি আয় ধরে রেখেছে কোম্পানিটি। পরিসংখ্যান বলছে, টানা 4 বছর ধরে তুরস্কের প্রতিরক্ষা ও এরোস্পেস রপ্তানিতে সর্বোচ্চ অবস্থান তাদেরই। কিজিল এলমার সফল পরীক্ষা এই অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মত বিশ্লেষকদের। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও আয়োজন করা হয়েছে বিরল গণবিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনুসে 54 দম্পতি অংশ নেন এই আয়োজনে। এদিন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাকে দাম্পত্য জীবনের নতুন পথে হাঁটেন নবদম্পতিরা। দীর্ঘযুদ্ধের পর এই আয়োজন গাজাবাসীর কাছে যেন ক্ষীণ আশার আলো। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক আর স্যুটে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছেন ইমাম হাসান লাওয়া ও হিকমত লাওয়া। স্থানীয় সময় মঙ্গলবার তাদের মতো আরও 53 দম্পতি দীর্ঘ যুদ্ধের পর অবশেষে পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। যুদ্ধের কারণে বহুদিন থেমে থাকা বিয়ের আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। গাজার সংস্কৃতিতে বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি পরিবার, সমাজ আর ভবিষ্যতের প্রতীক। যুদ্ধ সেই রীতি প্রায় নিভিয়ে দিয়েছিল, তাই খান ইউনিসের এই আয়োজনকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আর তার পাশেই খাদ্য সংকট, আশ্রয়হীনতা ও নিরাপত্তাহীনতার অনিবার্য বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এ আয়োজনের দায়িত্ব নেয়। নবদম্পতিদের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম। বিশাল আকারের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের বদলে এ আয়োজন ছিল সাদামাটা, তবে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজায় এখন 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নবদম্পতিদের অনেকেই থাকেন একই আশ্রয়কেন্দ্রে, যেখানে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই। ধ্বংসস্তূপের মাঝে এই একদিনের আনন্দ চোখে জল আনে অনেকের, মনে জাগায় নতুন করে বাঁচার সাহস। উৎসবের হাসির আড়ালে ছিল গভীর শোকও। অনেকেই বিয়ের দিনে পাশে পাননি বাবা মা বা প্রিয়জনদের। তবু তাদের বিশ্বাস, এই বিয়ে হয়তো তাদের জীবনে অন্তহীন কষ্টের ভেতরেও একটু স্বস্তি ফিরিয়ে আনবে।